আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিনের আজকের পর্বে। আজকে কথা বলতে চাই ঘন, ঘন প্রস্রাব নিয়ে। ঘন, ঘন প্রস্রাব নিয়ে ঘন, ঘন বিড়ম্বনায় পড়েন না এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেকের ধারণা যে ঘন, ঘন প্রস্রাব মানেই আমার ডায়াবেটিস হয়েছে। অনেকেই আবার কারণ খুঁজে পান না যে কি কারণে আমার ঘন, ঘন প্রস্রাব হচ্ছে। তো এই ঘন, ঘন প্রস্রাব কেন হয়? এর পিছনে লুকায়িত কারণটা কি? সে বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলতে চাই। আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ইউরোলজিস্ট ডাক্তার মামুনুর রশিদ স্যার, সহকারী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল এবং স্যার চেম্বার করছেন সিটি হসপিটাল লালমাটিয়া, ঢাকায়। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। কেমন আছেন? ভালো আছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আমরা যে শিরোনামে এই অনুষ্ঠানটি করছি, সেই শিরোনামটি হচ্ছে এরকম যে বারবার প্রস্রাব নাকি বিপদের সিগন্যাল? এটি কি কোনো বিপদের সিগন্যাল দিচ্ছে আপনার শরীরে? এ জেনে নিন এর কারণ বা করণীয়টা কি? আপনাদের জন্য কিন্তু এই অনুষ্ঠান। সুতরাং বুঝতেই পারছেন আপনাদের প্রশ্ন করার অপশন খোলা রয়েছে। আপনারা চোখ বন্ধ করে মানে একেবারে নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। মাধ্যম হচ্ছে ২ টি। একটি হচ্ছে আমাদের কমেন্ট বক্সে, Facebook এবং YouTube এর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। অথবা আপনারা যদি মনে করেন যে আপনি লিখে আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন না, তাহলে অবশ্যই আমাদেরকে ফোনে সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনাদের জন্য একটি ফোন নাম্বার দেয়া রয়েছে। আমাদের স্ক্রলে একটি ফোন নাম্বার দেয়া রয়েছে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে পারেন এবং আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। স্যার, ১ম এ যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে ঘন, ঘন প্রস্রাব। অনেকেই বলে যে, "স্যার আমার ঘন, ঘন প্রস্রাব হচ্ছে, আমার কি ডায়াবেটিস হলো?" ডায়াবেটিস ছাড়া আর কি, কি কারণে ঘন, ঘন প্রস্রাব হতে পারে? কারণগুলো কি স্যার? ধন্যবাদ আপনাকে। ঘন, ঘন প্রস্রাবের সংজ্ঞাটা আসলে আমাদের বুঝতে হবে আগে যে ঘন, ঘন প্রস্রাব কখন বলব। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে সারাদিন এবং রাত মিলে ৬ থেকে ৮ বার প্রস্রাব করা স্বাভাবিক। যেমন জি। আমার যদি আমরা ১২ ঘন্টা ধরি যে সকাল ৬টা থেকে রাত ৮টা বা ১০টা পর্যন্ত ৬ বার প্রস্রাব যদি কেউ করে, মানে ৩ ঘন্টার বিরতিতে সে একজন মানুষ প্রস্রাব করতে পারে। আবার রাত্রে সাধারণত একবার উঠাটা স্বাভাবিক, একবার উঠা স্বাভাবিক। ঘুমিয়ে যাওয়ার পরে? ঘুমিয়ে যাওয়ার পরে। জি। কেউ যদি একবারের বেশি উঠে তাকে আমরা এটা ঘন, ঘন প্রস্রাব বলব। আর দিনে যদি ৬ বার থেকে ৮ বারের বেশি যদি প্রস্রাব করতে হয় সারাদিনে, ৬ বারের চেয়ে বেশি, সেটাকে আমরা ঘন, ঘন প্রস্রাব হিসেবে মনে করি। জি। তো এই ঘন, ঘন প্রস্রাব কিন্তু একটা বিড়ম্বনা অনেক ক্ষেত্রেই। কেউ দেখা গেল পরীক্ষা হলে আছে, সে বাথরুমে যাচ্ছে। কেউ কাজে আছে, কেউ মিটিংয়ে আছে, কেউ কোনো একটা কিছু কনসেনট্রেট করতে পারছে না। তো এটা কিন্তু এবং এই যে দিনের বেলায় যে এইসব সমস্যা আবার রাতেও কিন্তু দেখেন, সে কিন্তু তার ঘুমটা ভালো হবে না। এবং ঘুম ভালো না হলে সারাদিনই তার ঝিমুনি ভাব, দুর্বলতা, ক্লান্তি, অবসাদ এবং দিনের কাজে তার যে প্রোডাক্টিভিটি যাকে বলি আমরা, যে কাজ করার যে স্পৃহা সেটা কমে যাবে। কর্মোদ্দীপনা কমে যাবে। কাজেই ঘন, ঘন প্রস্রাব কিন্তু মানুষের লাইফস্টাইলকে অনেক এফেক্ট করে এবং প্রোডাক্টিভিটিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই ঘন, ঘন প্রস্রাবের ব্যাপারে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং কারণগুলো আমি যদি এখন বলতে চাই, তো ১ম কথা হচ্ছে যে অনেক সময় কারণ অজানা। কোনো কারণই নেই। কোনো কারণ ছাড়াও হতে পারে। জি। তবে যে কারণগুলো আমরা খুঁজি সেগুলোকে আমরা আগে বের করতে হবে। যেমন যদি যদি সবচেয়ে কমন কারণ কিন্তু ইউরিনারি ইনফেকশন। জি। ইনফেকশন যদি কারো থাকে, এই ইনফেকশনের কারণে মূত্রতন্ত্রের ইনফেকশন, সিস্টাইটিস থাকতে পারে, প্রোস্টেটাইটিস থাকতে পারে। ইনফেকশনটা হলে কিন্তু মূত্রটা ওভার অ্যাক্টিভিটি হতে পারে, তার বারে, বারে প্রস্রাব হবে। রাইট। তো এরপরে যেটা সবচেয়ে আরেকটা ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে যে ডায়াবেটিস। জি। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে বা অনেক ক্ষেত্রে ডায়াবেটিস তার সে ধরা পড়েনি কিন্তু তার ডায়াবেটিস আসলে আছে। আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে কিন্তু এই যে মানুষের অসচেতনতার কারণে এবং লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশন একটা মহামারী আকার ধারণ করেছে। তো আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করি না। তো এই ডায়াবেটিস এবং হাইপারটেনশনের ডায়াবেটিসের কারণে কিন্তু তার ঘন, ঘন প্রস্রাব হতে পারে। রাইট। আর সবচেয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পানি পান। আমাদের দেশে সাধারণভাবে কোনো সমস্যা হলে, প্রস্রাবের কোনো সমস্যা হলে বলে যে আপনারা অনেক বেশি করে পানি খাবেন। বেশি করে পানি খাবেন। এইটা কিন্তু একটা
ভুল কথাটা পয়সা আমি পরে কথা বলবো। তো এই অতিরিক্ত পানি পান, কেউ 4, 5, 6 লিটার পানি পান করে সকালে উঠেই ঢকঢক করে 1-1.5 লিটার পানি খেয়ে ফেলছেন। তো এটা তো ঘন ঘন প্রস্রাব তার হবেই, কারণ পানিটা তো নিষ্কাশন করতে হবে। জি। যত বেশি পানি পান করবে সে তো আমাদের শরীর থেকে বের করতে হবে, সেটা শরীরে জমা রাখা যাবে না। না। কাজেই স্বাভাবিক নিয়মেই সেটা কিডনি ছাঁকনির মাধ্যমে হয়ে বিপাকে বজ্র সহ সেটা বের হবে। সেটা একটা কারণ। আর স্নায়বিক যে সমস্যা, যেটা আমরা বললাম যে এটা একটা বিপদের সিগন্যাল, কি সেটা? সেটা যেমন মূত্রথলির ভিতরে ধর টিউমার কিংবা হুম, পাথর যদি কারো হয়, হুম, কারো যদি মূত্রথলিতে টিউমার পাথর হয়, প্রোস্টেটে যদি কোনো ক্যান্সার হয় বা প্রোস্টেট বড় হয়, তাহলেও কিন্তু তার প্রস্রাবটা জমে থেকে মূত্রথলির মধ্যে জমে থেকে তার কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। জি। এবং নিউরোলজিক্যাল সমস্যা যেমন স্ট্রোকের রোগী, পার্কিনসনিজম, হুম, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলো হুম, কিন্তু ঘন ঘন প্রস্রাব হওয়ার জন্য দায়ী। এবং রাইট। এই যে বয়স বৃদ্ধির সাথে সাথে যখন মেনোপজাল ওমেন, মহিলাদের যখন রজোনিবৃত্তি হয়, যখন মাসিক বন্ধ হয়ে যায়, সেই সময় কিন্তু হরমোনাল চেঞ্জ হয় এবং এই জন্যও কিন্তু তার হচ্ছে ঘন ঘন প্রস্রাব হতে পারে। আরেকটা হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক ওষুধ আছে যেমন ডায়াবেটিক জাতীয় ওষুধ, যেমন হুম, ল্যাসিক্স খায়, অরিক অ্যাসিড খায়, এগুলো খেলে কিন্তু ঘন প্রস্রাব হতে পারে। জি। অতিরিক্ত চা কফি পান, এটাও কিন্তু কারণ। হুম, বেশি টেনশন, কোনো কিছু নিয়ে টেনশন করা, পরীক্ষার আগে রাত্রে দেখা গেল বা পরীক্ষার হলে দেখা গেল ঘন ঘন প্রস্রাব হচ্ছে। কাজেই কারণ বহুবিধ এবং আ মানে এটাকে ঠান্ডার সময় বেশি প্রস্রাব হয়, বৃষ্টি হলে হ্যাঁ, হ্যাঁ। বেশি প্রস্রাব কারণ হয়। ঘামের সাথে আমাদের পানিটা অনেক শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায়। কিন্তু কেউ যদি বেশি পানি পান করে শীতের দিনে বা বৃষ্টির সময়, তখন তো আর ঘাম হচ্ছে না। ঘাম যদি না হয় তো সেই পানিটা স্বাভাবিকভাবেই প্রস্রাবের সাথে বের হওয়াটাই একমাত্র মাধ্যম। সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। জি। কারণ জানলাম স্যার। আসলে কখন একজন ব্যক্তিকে এই ঘন, ঘন প্রস্রাবের জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? সে কিভাবে বুঝবে যে এই মুহূর্তে আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে? কোন, কোন লক্ষণ প্রকাশ পেলে? তো আমি আসলে উপসর্গগুলো যদি চিন্তা করি যে ঘন ঘন প্রস্রাব শুধু একা তো আর উপসর্গটা থাকবে না, অন্য না। উপসর্গ হবে। যেমন হুম, ঘন ঘন প্রস্রাবটা বললাম যে ৬ সারা দিন রাত মিলে ৬ থেকে ৮ বারের বেশি প্রস্রাব যদি হয় হুম, বা রাতে উঠতে উঠছে একবারের বেশি। সাথে, সাথে কিন্তু এরকম তার হবে যে যখনই তার প্রস্রাবের বেগ পাবে তাকে বাথরুমে যেতেই হবে। দেখা গেল এটা একটা দূরদমনীয় ইচ্ছা হবে এবং এটা আনকন্ট্রোলড ডিজায়ার হবে। মানে তাকে বাথরুমে যেতেই হবে। তো বাথরুমে যদি যেতেই হয় বা বাথরুমে যদি না গিয়ে না গেলে যদি তার প্রস্রাব লিক করতে পারে, যাকে আমরা বলি যে হুম, একটা আর্জ ইনকন্টিনেন্স হবে। হুম, আর্জেন্সি মানে প্রস্রাব করার তীব্র ইচ্ছা হবে। হুম, বারবার প্রস্রাব তো হবেই। আবার প্রস্রাব করার তীব্র আ হচ্ছে তার একটা ইচ্ছা জমবে এবং অনেক সময় লিক করবে। এই যে লিকটা করবে যাকে বলি আমরা আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি যেটা বললাম বারবার হওয়া, হুম, আর্জেন্সি মানে করার জন্য তখনই প্রস্রাব করার জন্য তার ইচ্ছা হবে এবং আরেকটা হচ্ছে বললাম ইনকন্টিনেন্স মানে প্রস্রাবে তার হচ্ছে হুম, যেতে হবেই, বাথরুমে যেতে হবেই। এরকম হুম, একটা অবস্থা তার হচ্ছে উম তৈরি হবে। তো এই সমস্যাগুলো থাকবে। সাথে দেখা গেল যে তার এই যে ঘুম যেহেতু তার হচ্ছে না, মানসিক তার একটা অবসাদ লাগবে, রুক্ষতা থাকবে এবং তার হচ্ছে ঘুমে ব্যাঘাত ঘটবে। তো এগুলা থাকবে এবং সাথে, সাথে যদি তার যে কারণে হচ্ছে, যেমন তার যদি কারো ডায়াবেটিস থাকে, হুম, ডায়াবেটিসের অন্যান্য উপসর্গ যেমন হুম, অতিরিক্ত ক্ষুধা লাগা, তারপরে হচ্ছে আ আ উম বেশি পানি তৃষ্ণা লাগা, এগুলো হতে পারে। হুম, আবার স্নায়বিক সমস্যা থাকলে সেটার একটা হিস্ট্রি থাকতে পারে। হুম। আবার ইউটিআই থাকলে তার জ্বর থাকতে পারে, প্রস্রাবে জ্বালা-পোড়া থাকতে পারে, প্রস্রাবে রক্তক্ষরণ থাকতে পারে। অর্থাৎ এই লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণ যদি তার প্রকাশ পায় একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবে? অনেকে কনফিউশন এ থাকেন আমি কার কাছে যাব? এখন সত্যি কথা বলতে আমাদের দেশে এটার জন্য ১ম এ সাধারণত জেনারেল প্র্যাকটিশনার এর কাছে বা যেকোনো একটা বিশেষজ্ঞ যেমন মেডিসিনের কাছে যায় বা গাইনির কাছে অনেক সময় যায় যদি মহিলা রোগী হয়। কিন্তু আসলে এজন্য মেইনলি এটা কিন্তু ইউরোলজিস্টরাই ডিল করে থাকেন। জি। এবং যখনই ডায়াগনোস হবে যে তার হচ্ছে বারে, বারে প্রস্রাব হচ্ছে, ঘন, ঘন হচ্ছে হুম, এবং সাথে, সাথে ইউরিনে একটা ইনফেকশন আছে বা তার হচ্ছে অ মূত্রহিত অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে অবশ্যই ইউরোলজিস্টই তাকে সর্বোত্তম চিকিৎসাটা দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ স্যার। এবং দর্শক আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আপনার জন্য খোলা রয়েছে আমাদের Facebook পেজের কমেন্ট বক্স, YouTube এর কমেন্ট বক্স খোলা আছে। আপনারা প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করার সময় আপনার বয়সটা উল্লেখ করবেন। কারণ ইডিওলজিক্যাল অধিকাংশ অসুখ বয়সের সাথে একটা সম্পর্ক রয়েছে এবং আপনি কোথা থেকে বলছেন, আপনার বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি এবং লিখে না জানাতে পারলে আপনারা যদি মনে করেন আপনি সরাসরি
আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলবেন, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি স্ক্রিনে দেয়া আছে, আপনারা সেখানে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। স্যার, আমরা ঘন ঘন প্রস্রাব নিয়ে কথা বলছিলাম, এবং আমরা যদি এখন জিজ্ঞেস করি স্যার, যে ঘন ঘন প্রস্রাব হলে আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করবো? তার আগে আমি একটু বলি যে আসলে চিকিৎসকের কাছে কখন যাবেন। যেমন যেটা বললাম, তার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে, তার দৈনন্দিন কার্যকলাপ, তার চাকরি, তার পড়াশোনা বা তার লাইফস্টাইল বিঘ্নিত হচ্ছে। নাম্বার ওয়ান, দেখা গেল অনেক প্যাডও রোগীরা ধামাচাপা দেওয়ার জন্য সব প্যাড ব্যবহার করতে হয়, এবং আমি দেখেছি অনেক ইয়াং পেশেন্ট, অনেক মধ্যবয়স্ক পুরুষ বা মহিলা ঘন ঘন প্রস্রাব হওয়ার জন্য, প্রস্রাব ঝরে যাওয়ার জন্য প্যাড ব্যবহার করছে। তো এটা তো অবশ্যই তাকে হচ্ছে চিকিৎসা করতে হবে, কারণ এই সাথে সাথে মূত্রথলির ক্যান্সার বা হচ্ছে পাথর বা প্রস্টেটের সমস্যা থাকতে পারে। মহিলার ক্ষেত্রে রিকারেন্ট ইউটিআই কারণগুলো আমাদের ধরতে হবে। কাজেই অবশ্যই চিকিৎসক শরণাপন্ন হতে হবে, এবং এগুলো বারবার প্রস্রাব যদি হয়, যেটা বললাম, তাকে তার জীবনের উপর অনেক ধরনের প্রভাব বিস্তার করে। তো এবং জীবনের মান কমে যায়, অবসাদ হয়, রুক্ষতা, মানসিক ভাবে সে বিপর্যস্ত হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে যখন একটা রোগী আসে, যেটা বললেন, যে আমরা প্রথমে তাকে হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে তাকে আমরা জিজ্ঞাসা করব যে তার আসলে সমস্যাটা কতদিন যাবত হচ্ছে, তার সমস্যাটা, এবং রোগীর বয়স কত। এবং প্রত্যেকটা বয়সে কিন্তু একটা আলাদা আলাদা কারণ থাকে। যেমন কেউ যদি বাচ্চা বয়সে হয়, তাহলে কিন্তু আমরা চিন্তা করব একভাবে। আবার যদি মধ্যবয়স্ক হয়, তাহলে আরেকভাবে চিন্তা করব। আবার যদি বৃদ্ধ বয়স হয়, তাহলে আমরা আরেকভাবে চিন্তা করব। এবং সেটা কি মাঝে মাঝে ভালো হয়ে যায়, নাকি সবসময় হয়। এবং প্রথমেই তাকে আমরা জিজ্ঞেস করবো তার পানের হিস্ট্রি, সে কতটুকু পানি পান করে। দেখা গেল অনেকে আমাদের চেম্বারে এইসব রোগীরা দেখা গেল পানির একটা বড় একটা বোতল নিয়েই আসে, দেখা গেল 1.5-2 লিটারের পানি বোতল নিয়ে আসছে, পানি খায়। এবং কারণ হচ্ছে তারা বলতে থাকে যে পানি না খেলে তাদের খারাপ লাগে, গলা শুকিয়ে যায়, বা তাদেরকে ডাক্তার পরামর্শ দিয়েছে যে কিডনি ভালো রাখার জন্য পানি খেতে হবে। কিন্তু আমরা বলতে চাই যে একজন যে সেডেন্টারি, আমাদের মতো যেমন সেডেন্টারি লাইফস্টাইল, তারা কিন্তু 1.5 থেকে 2 লিটার পর্যন্ত পানি পান করে, অর্থাৎ 6 থেকে 8 গ্লাস পানি পান করে যথেষ্ট। কিন্তু 4-5-6 লিটার পানি পান করে এমন রোগীও আমরা অনেক পেয়েছি, এবং তার লাইফটাকে মিজারেবল করে ফেলে। জি, আমাদের কাছে প্রশ্ন আসা শুরু করেছে, আমরা একটু প্রশ্নও নিতে চাই। এমডি আবু বক্কর সিদ্দিকী লিখেছেন যে, স্যার, আমার বয়স 28, অবিবাহিত আমি। আমার ঘন ঘন প্রস্রাব এবং চোখ লাল, ঘুম কম, শরীর ক্লান্ত। শুয়ে থাকলে বেশি চোখ লাল হয়, বারবার উচ্চ রক্তচাপ আছে, মানে বাবার উচ্চ রক্তচাপ আছে, তার বাবার। আচ্ছা, তাহলে আমি এটা একটু কথা বলি। সেটা হচ্ছে তার ঘন ঘন প্রস্রাব হয়। প্রশ্নটা আমি আবার দেখতে যাচ্ছি। চোখ লাল, ঘুম কম হয়, শরীর ক্লান্ত। আচ্ছা, এখন চোখ লাল, ঘুম কম হয়, সেটা হয়তো ঘুম কম হওয়ার জন্য চোখ লাল হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে আমরা যাকে জিজ্ঞেস করবো তার অন্য আরো কোনো অসুখ আছে, যেমন ডায়াবেটিস আছে কিনা। যদি বাবার উচ্চ রক্তচাপ আছে, সেটা আমরা ফ্যামিলি শুনলাম, কিন্তু ডায়াবেটিস আছে সেটা জানতে হবে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে তার পানি পান হিস্ট্রি আমরা যে শুনছি, কতটুকু পানি পান করে। যিনি কতটুকু পানি পান করেন, একটু আবু বকর সিদ্দিকী আপনি লিখে জানাবেন। আচ্ছা, তারপরে আমি একটু আগাই। সেটা হচ্ছে যদি সে পানি পানটা যদি বেশি করে থাকে, তাহলে আমরা তাকে প্রথমে অ্যাডভাইস দিব সে পানি পানটা 2 লিটার পর্যন্ত করবে, এবং আমরা তার পেশাগত হিস্ট্রি নিব। যদি সে আবার রোদে কাজ করে, গরমে কাজ করে, তাহলে 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পান করার প্রয়োজন, বা গরমের দিনে। শীতের দিনে কিন্তু কম পান করবে। এ কারণে দর্শক, আপনারা যদি সরাসরি কথা বলতে চান, তাহলে আপনাদের প্রশ্ন করতে সুবিধা হয়, এবং আপনাদের কাছে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমরা আপনাদের কাছে শুনে আপনাদের একটা ভালো সলিউশন দিতে পারবো। আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আমাদের ডায়াবেটিস নেই স্যার। আচ্ছা, আমরা তাহলে আবু বকর সাহেবের কোশ্চেনটা ধরে আগাই, তাহলে আমার মনে হয় অনেক সমস্যাই, অনেক প্রশ্নই অনেকের উদ্ধার হবে। সেটা হচ্ছে যে মিস্টার আবু বকরের যে সমস্যা শুনলাম যে তার ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে আমরা প্রথমে দেখব যে মিস্টার আবু বকর 28 বছর বয়স। হ্যাঁ, 28 বছর, এবং এই বয়সে তার হচ্ছে আমরা জিজ্ঞাসা করবো তার হচ্ছে এই যে সমস্যাটা কতদিন যাবত হচ্ছে, তার পানি হিস্ট্রি জিজ্ঞাসা করবো, এবং তার হচ্ছে এর সাথে সাথে প্রস্রাবে জ্বালা পোড়া আছে কিনা। ইউটিআই ফিচার গুলোর মধ্যে একটা হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া, যাকে বলি আমরা ডিসইউরিয়া। দ্বিতীয় হচ্ছে তার জ্বর আসে কিনা, তলপেটে ব্যথা আছে কিনা, এবং প্রস্রাব রাস্তায় কাটা কাটা লাগা বা জ্বালা পোড়া বা অস্বস্তি লাগা সেটা আছে কিনা, এগুলো জিজ্ঞেস করবো। এবং তার কখনো প্রস্রাব লিক করে কিনা, অর্থাৎ বাথরুমে না গেলে তার প্রস্রাব ঝরে পড়ে কিনা। একই সাথে তার হিস্ট্রি নিতে হবে তার কোনো স্নায়বিক সমস্যা আছে কিনা। ডায়াবেটিস হিস্ট্রি তো নিলাম, তার ডায়াবেটিস নাই, কিন্তু তার যেটা বললাম স্নায়বিক সমস্যা থাকতে পারে। এই প্রস্রাবে কোনো পুজ বা ময়লা গিয়েছে কিনা। কারণ যেটা বললাম যে স্ট্রিকচার ডিজিজ, এই বয়সটায় ইয়াং বয়সে স্ট্রিকচার ডিজিজ থাকে। তো এই স্ট্রিকচার ডিজিজে হচ্ছে অনেক সময় যেটা হয় যে তার হচ্ছে
প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাবটা জমে থাকে, যাকে বলি আমরা পোস্ট ভয়েডাল রেসিডিউ। আমরা অন্তত পক্ষে কিছু পরীক্ষা নিরীক্ষা আমি একটু পরে আসবো, পরীক্ষা করে দেখবো যে ব্লাডার নেক হাইপারট্রফি স্যার। এটা অনেক কারণে হতে পারে, যেমন যেটা বললাম যে স্ট্রিকচার মানে প্রস্রাব চেপে যে হতে পারে। আবার আরেকটা টার্ম আছে যেটা ব্লাড নেক হাইপারট্রফি আপনি বললেন, সেটা হচ্ছে সে ব্লাড নেকটা কিছুটা চেপে যায়। প্রোস্টেটের সমস্যা সাধারণত 50-60 বয়সে শুরু হয়, কিন্তু এখানে এই যে সমস্যাটা ওনার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রস্রাবে জ্বালা পোড়া নেই এবং লিকও নেই। আচ্ছা, লিক নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথম কথাই হচ্ছে আমরা জ্বালা পোড়াও নেই। হ্যাঁ, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তাকে আমরা পানি কম পান করতে বলবো। 2 নম্বর হচ্ছে সে অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকবেন। হ্যাঁ, এবং একটা বিরতি তাকে দিতে হবে। যেমন সে চেষ্টা করবে যে একবার প্রস্রাব করেই সাথে সাথে আরেকবার ডাবল ভয়েডিং এবং ডায়েরি রাখবে যে আমি কতটুকু পানি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কতটুকু পানি পান করলাম এবং প্রস্রাব কতটুকু হলো। তাহলে আমার একটা আইডিয়া হবে যে আমি আসলে পানটা বেশি করছি, এবং পানিটা নির্দিষ্ট করে ফেলতে হবে যে আমি এই 1.5 লিটার পানি সারাদিন, এবং ইভেন ভাত যখন আমরা খাই আমাদের যে মেইন মিল আছে সেই পানিটাও আমরা হিসাব রাখবো, এবং সেই পানিটা আমরা দেখবো যে তার মাপের মধ্যে রাখবো। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে চা কফিটা কমিয়ে দিব। চা কফিটা কিন্তু একটা উত্তেজক, এবং শুধু বলতে বিকাল 6টার পরে, সন্ধ্যা 6টার পরে আমরা আর চা কফি খাবো না, খেলে বিকালের মধ্যে শেষ করে ফেলতে হবে। আর পানি পানটাও 7টা-8টার পরে, আর বেশি রাতের খাবারটা খুব আর্লি খেয়ে সেটাকে আমরা আগেই সেই খাওয়াটা শেষ করে দিব। এর বাকির সাথে আমরা যেটা বললাম ভয়েডিং চার্ট রাখবো এবং ডায়েরি মেইনটেইন করব। পারিবারিক টেনশন আছে, টেনশন তো হ্যাঁ, পারিবারিক টেনশন এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম পরীক্ষার টেনশন, ফ্যামিলিয়ার সমস্যা, পারিবারিক টেনশন, এটাকে অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তো পারা যাবে না, সেক্ষেত্রে তারপরে আমরা যেহেতু সমস্যাগুলো হয় তখন আমরা কিছু পরীক্ষা করব। তার আগে আমরা একটা উত্তর দিয়ে নিই, সেটা হচ্ছে একজন মধ্যে থেকে সাইদ রাজ এটা কোশ্চেন করছে, সেটাকে আমরা উত্তর দিয়ে নিব। হ্যাঁ, সৈয়দ রাজ লিখেছেন যে 2 মাসের ব্যবধানে ক্রিয়েটিনিন 1.04 থেকে 1.1 হওয়া কি স্বাভাবিক? এটা খুব বেশি সমস্যা না, খুব বেশি সমস্যা না, বরঞ্চ এটা অনেক সময় ল্যাবরেটরি এক ল্যাবরেটরিতে আরেক ল্যাবরেটরি এরর হতে পারে, এবং এটা খুব বেশি ডিফারেন্স হয়নি। এবং 1.1 স্বাভাবিক। 1.04 যেটা 1.1 খুবই কাছাকাছি, এটা সমস্যা না। আর এখন আমরা তাহলে আবু বকর সিদ্দিকী সাহেবকে ধরে যদি আগাই, সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা কি করব। এখন এক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষা যে করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু পরীক্ষা যেটা বললাম যে প্রথমে ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করব, ইউরিন আর রুটিন এক্সামিনেশন করব। রুটিন এক্সামিনেশন করে আমরা দেখব যে হচ্ছে সেখানে হচ্ছে কোনো পাস সেল আছে কিনা বা সুগার যায় কিনা। যেমন সুগার যাওয়া কিন্তু ডায়াবেটিসের লক্ষণ, অনেক সময় সুগার পারে। আর একটা হচ্ছে অ্যালবুমিন যায় কিনা, এবং কিডনিতে ডিজিজ আছে কিনা সেটা দেখলাম, কারণ কিডনি ডিজিজের কারণেও এরকম ঘন ঘন প্রস্রাব হতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করবো। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখবো যে হচ্ছে তার কিডনির অবস্থা কেমন, মূত্রথলির অবস্থা কেমন, প্রস্রাব জমে থাকে কিনা, তাকে বলি আমরা পিভিআর, অর্থাৎ একবার প্রস্রাব করার পরে আমরা কতটুকু প্রস্রাব জমে থাকে সেটা আমরা আবার দেখবো, যাকে বলি আমরা পোস্ট ভয়েডাল রেসিডিউ। পুরুষ হলে প্রস্টেট গ্ল্যান্ডটা আমরা দেখে ফেলবো এই সময়। আবার পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আমরা কোনো পাথর আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা মূত্রথলির মধ্যে বা কোথাও, সেটা কিন্তু আমরা দেখে ফেলতে পারবো। আর তারপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি করি। একটা মেশিনের মধ্যে প্রস্রাব করতে বলি, মেশিন মানে সেটা কমনের মধ্যে প্রস্রাব করতে বলি, এবং সেটা একটা রেকর্ডিং নেই। রেকর্ডিংটা কেমন সেটা দেখি আমরা, যে সেটার তার অ্যাভারেজ ফ্লো কত, ম্যাক্সিমাম ফ্লো কত, এবং মোট কতটুকু প্রস্রাব হয়েছে এবং ফ্লো টাইম কতটুকু, সেটা দেখে আমরা ধারণা করতে পারি যে তার কোনো বাধা আছে কিনা। তো তারপরে খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে যে আমরা ইউরোফ্লোমেট্রি সমস্যা থাকে, অনেক সময় আমরা আরো সাপ্লিমেন্টারি পরীক্ষা, যেমন রেট্রোগ্রেড ইউরোথ্রোগ্রাম উইথ মিক্সচুরিং সিস্টোথ্রোগ্রাম করতে পারি। আর যদি আমরা মনে করি তার স্নায়বিক কোনো সমস্যা আছে, ইউরোফ্লোমেট্রির রেজাল্টটা অত ক্লিয়ার হওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইউরোডাইনামিক স্টাডি, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল, এর মধ্যে আমরা মূত্রথলির চাপ এবং চাপ ও গতির মধ্যে সম্পর্ক দেখি, যে কতটুকু চাপ বাড়লো। যেমন বিশ্বক্ষেত্রে নিউরোজেনিক ব্লাডার একটা টার্ম আছে, যেমন স্ট্রোকের পেশেন্টদের যেটা হয়, বা পার্কিনসনিজম, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ড ইনজুরিতে যেটা হয়, অনেক সময় মধ্যে ওভার অ্যাক্টিভিটি হয়ে যায়, অনেক সময় আন্ডার অ্যাক্টিভও হয়। ব্লাড থেকে ওভার অ্যাক্টিভ নাকি আন্ডার অ্যাক্টিভ, এটা বোঝার জন্য কিন্তু আমরা মূত্রথলির চাপ এবং চাপ ও গতির পরীক্ষা আমরা করি। ইলেকট্রোমায়োগ্রাফি করি, দেখি আমরা ভিডিও এরোডাইনামিক্স পরীক্ষা আমাদের দেশে এখন করা হচ্ছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সিস্টোস্কোপি করে আমরা দেখি যে রাস্তায় কোনো বাধা আছে কিনা, এবং মূত্রথলির যেটা ব্লাড নেক হাইপারট্রফি আছে কিনা,
প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে কিনা, মূত্রথলির ভিতরে অনেক সময় দেখা যায় কার্সিনোমাইন C2 বা মূত্রথলির ভিতরে ক্যান্সারের একটা প্রাথমিক স্টেজের একটা ক্যান্সার থাকে, যেটা খুব বেশি বড় ক্যান্সার না, কিন্তু সেটা ওয়ালের মধ্যে ফ্ল্যাট মানে সমতল টিউমার যেগুলো, সেটা কিন্তু অনেক সময় আল্ট্রাসাউন্ড আসে না। সেই সিস্টোস্কোপি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এই পরীক্ষাগুলো করে দেখবো। তো আমাদের আব্দুল সিদ্দিক সাহেব বলেছেন পারিবারিক টেনশনে আছে, তো টেনশন মুক্ত থাকতে হবে। আর আরেকজন আবার মিস্টার রুবেল সাহেব লিখেছেন, উনি সিঙ্গাপুর থেকে উনি লিখেছেন আবার ব্লাড প্রেশার, ওটা দেখেন একটু। ব্লাড প্রেশার 103/160, আমার কি করা উচিত, আমি কিভাবে প্রেশার কমাবো, দয়া করে পরামর্শ দিবেন। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই একটা ভালো কোশ্চেন করেছেন, যেহেতু আমাদের যদিও আমাদের প্রবাসী, আমি আপনাদের প্রবাসীদের প্রতি অবশ্যই আমাদের সবসময় একটা কি বলবো যে একটা সহানুভূতি এবং একটা মর্যাদার দৃষ্টি আছে। আপনার রিমিটেন্স যোদ্ধা, তো প্রেশার আপনার বয়স উল্লেখ করেননি আপনি রুবেল সাহেব। তো মিস্টার রুবেল, আপনি সিঙ্গাপুরে, আমি নিজেও গিয়েছিলাম, তো যেটা দেখেছি ওখানে কিন্তু খুব হিউমিড, হট এবং হিউমিড ওয়েদার, কাজে আপনাকে অবশ্যই ওখানে প্রচুর ঘাম হয় এবং আপনাকে পানি পান কিন্তু ওখানে 3 লিটার 3.5 লিটার করতে হবে, কারণ না হলে আপনার ঘাম হয়ে আপনার কিন্তু লবণও বের হয়ে যায় ঘামের সাথে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার লবণের ঘাটতি হতে পারে। আর প্রেশার বেশি 160/103, এটা অবশ্যই আপনার ওষুধ খেতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। তো যেমন অনলাইনে আমরা ওষুধের নাম না বলি, 4 ধরনের ওষুধ আছে। ডায়াবেটিক্স ওষুধ আছে, তারপরে অ্যামলোডিপিন জাতীয় ওষুধপত্র আছে, ওলমেসাটান ওষুধ, কিন্তু সেগুলো আপনাদের যেটা অ্যাভেলেবল, কিন্তু আপনাকে অবশ্যই প্রেশার কন্ট্রোল রাখতে। আমি বলে থাকি এইটাই যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন কিন্তু দুইটাও ব্যাধি আমাদের দেশে মহামারীকে ধারণ করেছে, এবং কিডনি ফেলিওর হওয়ার জন্য ডায়াবেটিস হাইপারটেনশন 60% পর্যন্ত দায়ী থাকে, এবং অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং আপনাকে ডায়াবেটিসের এই প্রেশারের জন্য চিকিৎসা করতে হবে, কারণ আমরা 140/90 উপরে থাকলেই আমরা হ্যাঁ, আপনি বলছেন যে অ্যামডোকাল 5 খাচ্ছেন, 31 বছর, আপনি 31 বছর বয়স, আপনার যেহেতু অ্যামডোকাল, অনেক সময় প্রেশার আবার সেকেন্ডারি বিভিন্ন কারণ থাকে, কোনো কারণ আছে কিনা সেজন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর অ্যামডোকালে কাজ যদি না হয়, অবশ্যই আপনাকে আরো মিক্সড প্রিপারেশন আছে, যেমন আমরা বলি অ্যামোডিপিনের সাথে অলমেসার্টান বা টেলমিসার্টান মিক্সড প্রিপারেশন, মানে একটা ওষুধে আমরা হাই প্রেশারটাকে মানে কমানোর জন্য আমরা ড্রাগটাকে আস্তে আস্তে কম্বাইন করি, যেমন শুধু অ্যামডোকাল যার না হবে তাকে আরেকটা ওষুধ যোগ করতে হবে এবং যোগ করে বাড়াতে হবে, একটা জায়গায় 2টা 3টা 4টা পর্যন্ত ওষুধ আমাদের অনেক সময় দিতে হয়। আচ্ছা, সৈয়দ রাজ একটু আগে যিনি প্রশ্ন করেছেন, উনি বয়স হচ্ছে 24, ক্রিয়েটিনিন 1.1 তো স্বাভাবিক, কিন্তু প্রেশার থাকে 160/80, এমন 160/80 থাকলে তাকে আমরা বলি সিস্টোলিক হাইপারটেনশন, অর্থাৎ তার সিস্টোলিক প্রেশার, যেটা প্রথম তাকে বলে সিস্টোলিক প্রেশার। এই সিস্টোলিক প্রেশার যদি 160/80 থাকে, তার মানে অবশ্যই তাকে চিকিৎসা করতে হবে। ওটার জন্য অ্যামোডিপিন জাতীয় ওষুধপত্র কিন্তু এখানে আমরা দিয়ে থাকি। তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনি আপনার নিকটস্থ ডাক্তার, আপনি অবশ্যই লেখেন নি যে আপনি কোথায় থাকেন, তো আপনি আপনার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হয়ে অবশ্যই। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশে রোগীদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে প্রেশার বা ডায়াবেটিস ওষুধ খায়, কিছুদিন খাওয়ার পর তার নিয়ন্ত্রণে আসে, তখন সে খাওয়া বাদ দিয়ে দেয়। সে ব্যাখ্যা করে এইভাবে যে আমি তো খাওয়ার পর কমে গেছে, কিন্তু উত্তর হচ্ছে যে আপনি এটা খাওয়ার ফলে আপনার কন্ট্রোলে আছে। এটা লাইফ টাইম বা লাইফ লং খেতে হয় অনেক ওষুধ। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা করি লাইফস্টাইল মডিফিকেশন দিই, যেমন কারো ডায়াবেটিস আছে তাকে আমরা বলি যে আপনি হাঁটেন, আপনি কার্বোহাইড্রেট কম খান, 2 বার রুটি খান, খাওয়ার পরিমাণ কমান, অ্যামাউন্ট কমান, এরকম যদি আপনার হয়ে যায় তখন তো আপনার এটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু যদি আপনি এটা খাওয়া বাদ দিয়ে দেন, তারপরে আবার বেড়ে যাবে। তো রোগীর এই ভুলটা করে বা অনিয়ন্ত্রিত খায়, যেমন আজকে মাথা ব্যথা করছে, আজকে ওষুধ খেলো, আজকে সুগার বেশি বা গলা শুকিয়ে যাচ্ছে, পানি তৃষ্ণা হচ্ছে, সে খেলো, কিন্তু তা না। কিন্তু এই ওষুধগুলা রেগুলারই খেতে হবে এবং নিয়ম করে খেতে হবে। এবং অনেকেই আরো যেটা ভুল করেন যে প্রেশারের ওষুধ একবার খেলে শুরু করলে আর শেষ করে মানে ছাড়া যাবে না, তাহলে যত দেরি করে পারা যায় তত ভালো, একবার না বেডে পড়ে যাওয়া পর্যন্ত অনেকে প্রেশারের ওষুধ খেতে চান না। আমরা একটা শব্দ ইউজ করি যেটা হচ্ছে টিওডি, টার্গেট অর্গান ড্যামেজ। টার্গেট অর্গান ড্যামেজ মানে যে টার্গেট যে অর্গান আছে বডিতে, টার্গেট অর্গান কি, যেমন আমাদের চোখ, আমাদের ব্রেইন, আমাদের হার্ট, আমাদের কিডনি, এই অর্গান ড্যামেজ করার মূল কারণ কিন্তু আমরা বলে থাকি যে হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন, আরেকটা হচ্ছে নেফ্রাইটিস। এই 3টা কারণেই কিন্তু কিডনি ফেলিওর হয়, এবং আমাদের দেশে বলা হয় বর্তমানে 2 কোটি লোক কিডনি ফেলিওর আক্রান্ত। কাজেই এর মধ্যে কিন্তু প্রধান কারণ কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশন, এবং 3 নাম্বার কারণটা হচ্ছে কিডনির প্রদাহ।
এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা বলেছিলাম যে ইউরিন এক্সামিনেশন করে আমরা হচ্ছে সেখানে অ্যালবুমিন যাচ্ছে কিনা এবং সুগার কি অবস্থা দেখতে হবে। তারপরে হিমোগ্লোবিন A1C আমরা করতে পারি। তাহলে প্রেসারের ওষুধ কিডনির কোনো ক্ষতি করে কিনা উনি একটা প্রশ্ন করেছেন। প্রেসারের ওষুধ কিডনির ক্ষতি বেশিরভাগ ক্ষেত্রেই করে না, সেটা আমরা দেখে দিই যে কোন ওষুধগুলা আমরা কিডনির, যেমন যে রোগীর কিডনির সমস্যা থাকে তাকে আমরা কিছু কিছু ওষুধ দেখে দেই যে এই ওষুধগুলা দেওয়া যাবে, এই ওষুধ দেওয়া যাবে না। বেশিরভাগ ওষুধই কিডনির জন্য প্রোটেক্টিভ, কিডনির জন্য ভালো করে এমন ওষুধই বেশি। কাজেই কিডনির ক্ষতি করার চিন্তা করে কেউ যদি প্রেসার ওষুধ না খায় তার জন্য এটা আত্মঘাতী হবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমরা স্যার আরেকটু কথা বলতে চাই খাবার-দাবার নিয়ে। ঘন, ঘন প্রস্রাবের সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা? পানি ছাড়া আর কোনো হ্যাঁ, পানির মধ্যে যেটা বলেছিলাম যে পানি ছাড়া আর কোনো খাবার? কফি বা চা, কোল্ড ড্রিংকস। চা, কফি, অ্যালকোহল, কোল্ড ড্রিংকস অবশ্যই পরিত্যাজ্য। আর্টিফিশিয়াল সুইটনার, তারপরে হচ্ছে কৃত্রিম যে রংগুলো, হ্যাঁ, রং, তারপরে হচ্ছে যেমন ফাস্ট ফুড, যেমন কেউ লবণ জাতীয় খাবার যদি কেউ বেশি খায়, যেমন হাই সল্ট ইউজ করা, যেমন বার্গার, চিকেন ফ্রাই, চিপস, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে টেস্টিং সল্ট এবং অন্যান্য সল্ট ইউজ করে। এটা কিন্তু শরীরের জন্য, বেকিং সোডা, এগুলো কিন্তু শরীরের জন্য যেমন খারাপ, তেমনি এগুলো কিন্তু কিডনির জন্যও খারাপ এবং এগুলো কিন্তু বারবার প্রস্রাবের জন্য অনেক সময় দায়ী। রসালো ফল এবং হচ্ছে বেশি পানিযুক্ত জিনিসপত্র, সেগুলো আমরা রাত্রিবেলায় কম খাওয়াটাই ভালো। তবে যেটা আমরা যেটা সবচেয়ে মনে রাখবো যে গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই চা কফিটা কিন্তু আমাদের লিমিটেড। এখন তো একটা মানুষ চা কফি খুব অনেক সময় দেখা একটা মিটিং বা ইয়েতে কেউ ২, ৪, ৫ কাপ চা খেয়ে ফেলতেছে। এটা কিন্তু ডায়াবেটিক ইফেক্টস আছে এবং আমরা বলি সুইচ কফি টু টি, অর্থাৎ কফি থেকে চাতে চলে আসতে হবে। চা থেকে একটা কোল্ড ড্রিঙ্কসে চলে আসতে হবে। মানে লেবুর জুস, লেমনেড, সিম্পল লেমনেড খেলো, সেটা কিন্তু ভালো। কারণ এটা কিন্তু একটা ডায়াবেটিস ইফেক্ট তৈরি করে। তো আমরা যেটা বলছিলাম যে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখব যে তার আরো কোনো রোগ আছে কিনা। তো সেই রোগগুলোর ভিতরে আমরা যেটা বলেছিলাম যে একটা হচ্ছে মূত্রথলির ভিতরে কোনো টিউমার আছে কিনা, পাথর আছে কিনা, তার প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো টিউমার আছে কিনা, প্রোস্টেটে ক্যান্সার আছে কিনা এবং সে কোনো ওষুধ খায় কিনা সেটাও আমাদের দেখতে হবে, যে কোনো ডায়াবেটিক জাতীয় ওষুধ খায় কিনা। তারপর তার ইউরিনারি ইনফেকশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। এবং তার যেটা বললাম যে এই যে কথা বললাম আমরা, যেটা বিপদের সিগন্যাল হতে পারে যে তার স্ট্রোকের পেশেন্ট, আবার যদি তখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তার আবার স্ট্রোক হতে পারে। হাইপারটেনসিভ পেশেন্ট, তার এটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এগুলা করার পরে আমরা তাকে প্রথম যে চিকিৎসাটা দিই সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তাকে বলবো যে পানি, জীবনযাত্রা পরিবর্তন 6 থেকে 8 গ্লাস পানি পান করবে, তার চেয়ে বেশি পানি পান করা যাবে না। আচ্ছা, তারপরে পানি পানটা যেটা বললাম যে চা কফি কম খাবে এবং রাত্রিবেলায় পানি পান কমিয়ে দিতে হবে। এবং সে একটা নিয়মিত, আমি একটা ব্যালেন্স লাইফ মেইনটেইন করব যে আমি 2 ঘন্টা পরে বাথরুমে যাব। প্রথম চিন্তা করব যে আমার এখন বেগ হচ্ছে না, আমি এখন যাব না। 1 ঘন্টা পর বেগ হলে আমি যাব না, আমি আরো 15 মিনিট পরে যাব। পরে দেখলাম আমি হাফ অ্যান আওয়ার পরে গেলাম, পরে আমি 1 ঘন্টা পরে গেলাম, পরে আমি 1.5 ঘন্টা পরে গেলাম, 2 ঘন্টা, এভাবে 3 ঘন্টা পর্যন্ত, 4 ঘন্টা পর্যন্ত আমি দেখতে পারি যে আমার ব্লাডটাকে ট্রেনিং দিব আমি যে এত পরে যাব। এবং একবার করার পরেই দেখা গেল যাদের পিভিআর বেশি থাকে বা প্রস্রাব জমে থাকে, সে একবার প্রস্রাব করার পরে আবার দ্বিতীয়বার অবশ্যই আবার প্রস্রাব করবেন এবং ডাবল ভয়েডিং। আরেকটা যেটা বললাম যে সে একটা ডায়েরি মেইনটেইন করবে, যাকে বলি আমরা যে তার ভলিউম এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি, ভলিউম চার্ট, অর্থাৎ কতটুকু পানি খেলাম, কতটুকু প্রস্রাব হলো, দুইটি আমরা দেখবো, পরিমাপ করে দেখবো। তারপরে কাজটা আমাদের হচ্ছে যে আমরা তাকে একটা ব্যায়াম দিতে পারি, যেটা কিগলস পেলভিক ফ্লোর এক্সারসাইজ। সেটা কি? সেটা হচ্ছে শ্রোণী চক্রের, অর্থাৎ আমাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তার মধ্যে যে মাংসপেশি আছে, সেই মাংসপেশিকে শক্ত করার জন্য যে ব্যায়াম আছে, বলি আমরা কিগলস, KEGELS, কিগলস পেলভিক ফ্লোর এক্সারসাইজ। ইন্টারনেটেও অনেক শত শত ভিডিও আছে। অর্থাৎ চাপ দিয়ে ধরে, এই মাংসপেশিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা গুনতে পারি, বা চাপ দিয়ে ধরলাম, ছাড়লাম নিচের মাংসপেশিটা। এইভাবে সকাল, দুপুর, রাতে অন্তপক্ষে 10 থেকে 20 বার করে আমরা 3 বেলা করব কাজটা। এটা করলে আমাদের এই মাংসপেশিগুলো শক্তিশালী হবে, পেলভিক ফ্লোরের যে মাসেল আছে সেগুলা টোন কমে, যেমন যার রিপিটেড চাইল্ড বার্থ, বারবার বাচ্চা হচ্ছে, তারপরে যার মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে দেখা গেল ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য তার মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, বা কোনো স্পাইনাল কর্ড ইনজুরি বা স্ট্রোকের পেশেন্টদের যেটা হতে পারে। আরেকটা জিনিস অবশ্যই যে কনস্টিপেশন, যাদের ক্ষেত্রে কনস্টিপেশন থাকে তার কিন্তু দীর্ঘদিন কনস্টিপেশনের যে রোগী বা যাদের স্ট্রোকের পেশেন্ট, তাদের কিন্তু কনস্টিপেশন থাকে অনেক সময়,
দেখা যায় তাদের এই কনস্টিটিউশন রিলিভ করলে কিন্তু এটা দূর হয়। অনেক সময় দেখা গেল ওভার অ্যাক্টিভিটি অনেকটা কমে জি এবং ইউরিনারি ইনফেকশন থাকলে সেটা সঠিক চিকিৎসা নিতে হবে। জি আর তারপরে আমরা আরো কোনো প্যাথোলজি আজকে সব দেখলাম, সেগুলোর সাথে সাথে আমরা এখন এই ওভার অ্যাক্টিভিটি কমানোর জন্য আমরা কিছু ড্রাগ, কিছু ওষুধপত্র আছে, সেগুলো যেমন আমাদের অক্সিভিটানিন, টলক্রিওডিন, সলিফেনাসিন, মিরাবেড্রন, ট্রসপিয়াম, বিভিন্ন জাতীয় ওষুধপত্র আছে। তবে সেগুলো অবশ্যই কিন্তু স্যার আমি আমরা একটু দর্শকদের সতর্ক করে দিতে চাই, এই ওষুধগুলোর নাম শুনে আবার নিজেদের মতো করে খাওয়া শুরু করে দিবেন না। আপনারা কিন্তু এই কাজটাও অনেক সময় করেন যে ডক্টর ওই ওষুধের নাম বলেছে, যে দোকান থেকে কিনে খাওয়া শুরু করে দিলেন। আর কার জন্য কোন ওষুধ প্রযোজ্য সেটা একমাত্র চিকিৎসক নিজে আপনাকে দেখে সরাসরি বলে তারপরে বলতে পারবেন। সুতরাং আপনাদের প্রত্যেকের জন্য ওষুধ আলাদা, প্রত্যেকের জন্য ডোজ আলাদা, বয়স ভেদে সবকিছু আলাদা। আচ্ছা, আরেকটা জি কথা আমি বলছি, সেটা হচ্ছে আঁশযুক্ত খাবার গ্রহণ কিন্তু ইম্পর্টেন্ট। জি এই যে আমরা যে রিফাইন্ড ফুড খাই সেটা কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতিকর। হুম আঁশযুক্ত খাবার খেলে যেমন তার হচ্ছে বাউল মুভমেন্ট অর্থাৎ কনস্টিপেশনটা রিলিভ হবে, তেমনি তার প্রস্রাবের সমস্যা কিন্তু দূর হবে। কাজেই আমাদের আঁশযুক্ত খাবারটা বেশি বেশি খাওয়া করে দরকার খেতে হবে। এবং এটা কিন্তু আমাদের ঘন ঘন প্রস্রাব থেকে মুক্ত রাখতে পারে। জি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা ওই ১.৫ লিটার পানি পান করলাম, আমরা অবশ্যই আমার দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর ১ম দিন থেকেই উন্নতি শুরু হয় এবং রোগীরা কিন্তু তখন বুঝতে পারে যে না, বেশি পান করার মধ্যে দিয়ে কোনো মঙ্গল নিহিত না। জি। অনেক ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দর্শক আপনাদেরকে বলছি, আমাদেরকে প্রশ্ন করার মাধ্যম হচ্ছে ২ টি। একটি হচ্ছে কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখে বয়স উল্লেখ করে প্রশ্ন করতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনার প্রশ্নের উত্তর দিবেন। আপনি আপনার মন খুলে প্রশ্ন করতে পারেন আমাদেরকে। স্যার, গর্ভ অবস্থায় মহিলাদের ঘন ঘন প্রস্রাব হওয়া কি স্বাভাবিক কিনা? এটার ক্ষেত্রে একটা জিনিস হয় অনেক সময় যে, যখন গ্র্যাভিড অর্থাৎ ইউটেরাস থেকে যখন বাচ্চা আস্তে, আস্তে বড় হয় তখন সে মূত্র থেকে চাপ দেয়, ব্লাডারটাকে হুম, চাপ দেয়। হুম, সেক্ষেত্রে ইভেন রোগীর প্রস্রাব বন্ধ হওয়া নিয়েও আসতে পারে, এরকম রিটেনশন। আবার আসলে দেখা গেল ব্লাডারকে ইরিটেশনের জন্য বারে, বারে প্রস্রাব হতে পারে। এই অবস্থাতে হতে পারে। গর্ভাবস্থায় আবার গর্ভাবস্থায় একটা সমস্যা হচ্ছে যে ইউটিআই কিন্তু বেশি বেড়ে যায়। কারণ হুম, এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা গেল ইউটিআই এর সম্ভাবনা বাড়ে এবং ইউটিআই হয়ে কিন্তু এরকম বারে, বারে প্রস্রাবের সিম্পটম নিয়ে আসতে পারে। তো অনেক সময় দেখা যায় যে আসলে আ রোগীরা অনেকদিন যাবত প্যাড পরিধান করছেন বা তার আসলে স্ট্রোকের পেশেন্ট, তার কনস্টিপেশন, তার পায়খানা ঠিকমতো হয় না। এই প্যাড পরিধান করলে কিন্তু আসলে সত্যি বলতে আ যে প্রস্রাবের রাস্তা, বিশেষ মহিলাদের ক্ষেত্রে চারদিকে ময়লা জমতে পারে। কাজেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা যে ব্যাপারটা অনেক সময় কিন্তু আমাদের বয়স্ক পপুলেশন এ এই জিনিসটা কিন্তু গুরুত্ব দিতে হবে হুম। এবং এটা কিন্তু উনি যদি নিজে না পারেন তাহলে অবশ্যই আ এটা তার আত্মীয়স্বজনদের মধ্যে কেউ না কেউ করে দিতে হবে এবং আ কোনোভাবেই যেটা বিশেষ করে পায়ুপথের জীবাণু যাতে প্রস্রাব রাস্তায় না আসতে পারে সেজন্য কিন্তু খেয়াল রাখতে হবে এবং মেলামেশার আগে পরে গোসল করাটাও খুবই ইম্পোর্টেন্ট। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং কনস্টিটিউশন রিলিভ করা, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। জি, এবং প্যাড পরিধান করলে অবশ্যই প্যাডটা ঘন, ঘন পরিবর্তন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। আ রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া কি কোনো সমস্যার সংকেত কিনা? আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হুম, নিউরোজেনিক যারা স্ট্রোকের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ঘন, ঘন প্রস্রাব হলে দেখা গেল হুম, আমরা তখন কিন্তু যে পিভিআর যেটা দেখি ২ টা হুম, ব্যাপার। একটা হচ্ছে যদি হুম, পিভিআর হাই থাকে, অনেক প্রস্রাব জমে থাকে, যেটা হুম, হচ্ছে আন্ডার অ্যাক্টিভ ব্লাডার হুম, অর্থাৎ মূত্রথলি কাজ করে কম। সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্লিন ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথারেশন অর্থাৎ ক্যাথার ঢুকে, ঢুকে প্রস্রাব খালি করা লাগতেও পারে। কারণ বা ক্যাথরা করে রাখতে হতে পারে। অনেক সময় হয় জি, এরকম। আবার আরেকজন দেখা যাচ্ছে তার ব্লাডার ওভার অ্যাক্টিভিটি অর্থাৎ খুব প্রস্রাব জমা থাকে না। সেক্ষেত্রে যদি ব্লাডার ওভার অ্যাক্টিভিটি থাকে, হুম, সেক্ষেত্রে কিন্তু আমরা তার মূত্রথলির ভিতরে কিন্তু অনেক সময় বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিয়ে দেই। হুম, ব্লাডারের ভিতরে আমরা ২০-৩০ টা স্পটে ইনজেকশন দিয়ে দিলে ব্লাডারটার অ্যাক্টিভিটি কমে যায়। তখন তার প্রস্রাব আর ঘন, ঘন হবে না। হুম, তারপরে দেখা যায় আরো কিছু জিনিসপত্র যেমন স্যাক্রাল নিউরোমডুলেশন আছে। তারপর হুম, টিবিয়াল নার্ভ স্টিমুলেশন আছে। হুম, অগমেন্টেশন সিস্টোপ্লাস্টি, কারণ ব্লাডারটা ছোট হয়ে গেল, থিম্বল যেমন টিবি হুম, হয়ে বা সিস্টারিচ হয়ে হুম, বা মা বিভিন্ন কারণে রেডিয়েশনের কারণে মূত্রথলি ছোট হয়ে গেল, তখন কিন্তু অনেক সময় অপারেশন করে ব্লাডারকে বড় করা লাগতে পারে। সেটা কিন্তু একটা পথ। রাইট। তো আমি আপনার পরের প্রশ্নটা শুনতে প্রশ্ন চাচ্ছিলাম। হচ্ছে যে রাতে ঘন ঘন প্রস্রাব কি কোনো বিপদের সংকেত কিনা? রাতে ঘন, ঘন সমস্যা? প্রস্রাব বা বিছানায় প্রস্রাব করাটা কিন্তু বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেল ৫ বছর পর্যন্ত প্রস্রাব বিস্তার হতে পারে। হুম, ৫ বছর পরে যদি কারো প্রস্রাব হয় সেক্ষেত্রে আমরা অস্বাভাবিক ধরে নেই বা তাকে বলা হয় ব্লাডার ট্রেনিংটা ভালো হয়নি। সেক্ষেত্রে তাকে রাতে অ্যালার্ম দিয়ে রাখা, তাকে প্রস্রাব না করার জন্য উৎসাহিত করা, তাকে পুরস্কার দিলে তো করবই।
পানি সে কম খাবে। এবং আমরা কি যেমন ডেসমোপ্রেসিন অ্যান্টি ডায়ুরেটিক হরমোন জাতীয় কিছু ড্রাগ ইউজ করতে পারি, সেটা পাওয়া যায়। যেমন ডেসমোপ্রেসিন জাতীয় ড্রাগ, প্রোপ্রানিল বা ইমিপ্রামিন জাতীয় ওষুধপত্র পাওয়া যায়, সেগুলো কিন্তু তবে অবশ্যই এটা আমাদেরকে দেখানোর পরে আমরা সেই ওষুধগুলা প্রেসক্রাইব করব। আর যদি রাতে ঘন ঘন প্রস্রাব যদি এটা বয়স্ক পুরুষের হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোস্টেটের সমস্যা বা প্রোস্টেট ক্যান্সারের কারণ হতে পারে, বা মূত্রের ভিতর টিউমার বা পাথর হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ইউটি একটা কারণ। কাজেই এই রাতে প্রস্রাবটা একটা আলাদা এন্টিটি হিসেবে আসতে পারে। অনেক সময় বিস্তার ভিজে যেতে পারে, বিস্তার ভিজে থাকে বলে আমরা নকচা এনুরেসিস। আর যদি নকচুরিয়া অর্থাৎ রাতে বারবার উঠতে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের আরেকটা সমস্যা। যে আমাদের কিন্তু বুঝতে হবে যে শুধু বারবার উঠতে হচ্ছে নাকি বিস্তার নষ্ট হচ্ছে, এবং এই ক্ষেত্রে সূক্ষ্মভাবে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কারণ চিন্তা করে ইউরোলজিস্ট সেটার জন্য ব্যবস্থা নেন। এবং আমি মনে করি এগুলোকে অবহেলা করা যাবে না, এগুলো কিন্তু আরো পরে পরবর্তীতে বড় সমস্যা তৈরি করতে পারে। জি, এমডি মমিনুল ইসলাম লিখেছেন, স্যার আমার কোমর এবং ঘাড়ে ধরে আমি কি করব? আমার কোমর এবং ঘাড়ে ধরে মানে ঘাড় ধরে মানে ব্যথা করে, তো কোমর এবং ঘাড় ব্যথা করে। প্রেসার 110/80 মানে স্বাভাবিক। আর বিএস হচ্ছে 3.6, প্রস্রাব একটু ঘন ঘন হয়, সেরাম ক্রিয়েটিন 0.9, ঠিক আছে, বয়স 30, এখন আমি কি করতে পারি বলবেন স্যার? আচ্ছা, ধন্যবাদ মিস্টার মমিনুল ইসলাম। তো দেখা যাচ্ছে যে আপনার কিন্তু প্রেসার এবং ডায়াবেটিস নাই, হাইপারটেনশন ডায়াবেটিস নাই, আপনি ভালোই আছেন, কিডনির পয়েন্টও ভালো আছে, কিন্তু আপনার কোমর ঘাড় ধরে আপনার পেশা জানতে হবে। আপনি যদি দেখা গেল যে আমরা যে বসে আছি, দীর্ঘ সময় বসে থাকা কিন্তু, বা কম্পিউটার সামনে বসে থাকা, বা এই যেমন বসে থাকলে বসার একটা পোস্টার, যেমন হেলান দিয়ে বসতে হবে, সামনে দিয়ে ঝুঁকে যদি কেউ বেশি সময় তখন কিন্তু এই ব্যাক মাসেলগুলা কিন্তু তার চাপে থাকবে। এবং আমি মনে করি যে এক্ষেত্রে অবশ্যই তাকে প্রথমে কিছু পরীক্ষা নিয়ে করতে হবে। যেমন তার হচ্ছে ব্যাকের মাসেলের এক্স-রে করে আমরা দেখতে পারি। তারপরে আমরা তার ইউরিক অ্যাসিড দেখতে পারি। এগুলো দেখে যদি দেখি সবকিছু ভালোই আছে, বা কিছুটা অনেক সময় দেখা যায় যে আ তার মাসল স্পাজম থাকে, অর্থাৎ একইভাবে কাজ করে। আপনার পেশা তো আসলে আপনি উল্লেখ করেননি। তো যদি দীর্ঘক্ষণ বসে থাকেন, সেক্ষেত্রে আমি বলব, অ্যাডভাইস দেব যে আপনি একইভাবে বসে থেকে কাজ করবেন না, বা ভারী কাজ, ঝুঁকে কাজ করা যাবে না। মাঝে মাঝে হেলান দিতে হবে, উঠতে হবে, বসতে হবে। এবং এই যে ব্যাক মাসল স্ট্রেংথেনিং বিভিন্ন এক্সারসাইজ আছে, আপনি নেটেও পাবেন, এগুলো করতে হবে। আপনি একটা হট ওয়াটার বা গরম শেক দিতে পারেন, সেটা ভালো। ফিজিওথেরাপি শরণাপন্ন হতে পারেন। আর তারপরেও যদি অসহ্য হয়, সেক্ষেত্রে আমরা কিছু মাসল রিল্যাক্সেন্ট জাতীয় ওষুধ দেই, ক্যালসিয়াম দেই। ব্যথার ওষুধ আমরা অ্যাভয়েড করতেই বলি, না পারতে আমরা শেষ পর্যায়ে কিছু ব্যথার ওষুধ দেই। তো আমি আশা করি আপনি ফিজিওথেরাপির মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমেই আপনি ভালো থাকতে পারবেন। এবং আপনার যদি ইউরোলজিক্যাল সমস্যা এখন কিছু মনে হচ্ছে না, তারপরে আপনি যদি চান এবং ঘন ঘন প্রস্রাব যদি হয়, সেক্ষেত্রে আপনি আপনার পানি খাওয়ার যে স্ট্যাটাসটা আপনি উল্লেখ করেননি, পানি খাওয়াটা আপনি 6 থেকে 8 গ্লাসের মধ্যে নিয়ে আসেন। যদি আপনি সেডেন্টারি, মানে আপনি যদি এসিতে বসে বা আপনি ঠান্ডা ওয়েদারে কাজ করেন, তখন আপনার কিন্তু 8 গ্লাস পানি যথেষ্ট। কিন্তু যদি আবার গরমের মধ্যে কাজ করতে হলে তো একটু বেশি খেতে হবে। তারপর চা কফিটা কম খান, এবং তারপরে যেটা ব্যায়াম বললাম, ফিটনেস এক্সারসাইজ করেন। এবং আমাদের তারপর যদি না হয়, তাহলে আপনি শরণাপন্ন হলে আমরা ওষুধ আরো পরীক্ষা করে দেখে কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করতে পারি। এবং এই যে যেটা বললাম, মূত্রথলির যে অতি সক্রিয় থলি, যেটা আমরা ওভার অ্যাক্টিভিটি বলি, সেটা কিন্তু ইডিওপ্যাথিক, অর্থাৎ কারণ সবগুলো আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে কারণ ধরা, কোনো কারণ আছে কিনা। কারণ আমরা যেটা ভয় পাই, সেটা একটা বিপদের সিগন্যাল হতে পারে। যেমন সেটা কারণ একটা টিউমার হতে পারে, সে কারণে ইনফেকশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। আমরা এই কারণগুলো ধরে, এটা বুঝে শুনে দেখে তারপরে আমরা ওষুধ দিব। আগে আমরা ওষুধ দিব না, আগে আমার দেখতে হবে। এবং এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথমে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে একজন ইউরোলজিস্ট আপনাকে এটা ক্ষেত্রে আপনাকে গাইড করতে পারে। আমি মনে করি তাদেরকে অবশ্যই শরণাপন্ন হলেই এই চিকিৎসাটা ভালোভাবে করা সম্ভব। জি, ধন্যবাদ স্যার। আমরা ছোট বাচ্চাদের কি ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক? হ্যাঁ, ছোট বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় ঘন ঘন প্রস্রাব হয়। এক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের দেখি যে অনেক সময় মূত্রের ভিতরে পাথর কিন্তু অনেক সময় পাওয়া যায়, আমরা পাই। যেমন এক্সট্রিমস অফ এইজে মূত্রে পাথর তৈরি, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিনের ঘাটতি থাকে, তখন মূত্রথলির ভিতরে যে এপিথেলিয়াম, অর্থাৎ মূত্রের ভিতরে যে আমাদের যে ওয়াল লাইনিং আছে, সেটা শেডিং হয়। শেডিং হয়ে সেটার থেকে কিন্তু অনেক সময় তার ওখানে পাথর হতে পারে। তারপর দেখা গেল কারো ফাইমোসিস থাকে, বা মূত্রের যে রাস্তাটা চাপা থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না, তার প্রস্রাব জমে থাকতে পারে। স্ট্রিকচার থাকতে পারে, পোস্টেটাল ভালভ থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইউটিআই হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময়, বিশেষ ফিমেল মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, হাইজিন মেইনটেইন না করলে অনেক সময় কিন্তু ইউটিআই হতে পারে।
এবং কনস্টিপেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ, কনস্টিপেশনটা রিলিভ করতে হবে, কারণ ছোট বাচ্চারা কিন্তু বারবার ঘন ঘন প্রস্রাব নিয়ে আসে। রাতে বিস্তায় প্রস্রাব করার সমস্যাটা যেটা বললাম যে 4-5 বছরের মধ্যে ব্লাডার ট্রেনিং হয়ে যাওয়ার কথা, কিন্তু বাবা মা অনেক সময় এইভাবে উদাসীন থাকেন এবং আসলে অনেক সময় এই বাচ্চাদেরকে সময় লাগে, কিন্তু তাদেরকে সত্যিকার পরামর্শ দিলে এবং তাদেরকে গাইড করলে এটা কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। এবং অবশ্যই দেখতে হবে, এবং আমরা কিন্তু বাচ্চাদের প্রস্রাবে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা নিয়ে অনেক রোগী পাই যাদের বিভিন্ন ধরনের অর্গানিক কজ কোনো কারণ আছে কি সেটা ধরতে হবে। জি। অনেক বাচ্চা কিন্তু হ্যাবিচুয়ালি দেখলে অনেক বেশি পানি খাচ্ছে, ঘটনা কিন্তু ঘটে, এবং ইউরিনারি ইনফেকশন আছে কিনা, তার পাথর আছে কিনা, রাস্তা চাপা আছে কিনা, ফাইমোসিস আছে কিনা, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। জি স্যার। ঘন ঘন প্রস্রাব হওয়ার ফলে শরীরে কি কোনো সমস্যার সম্মুখীন হতে পারে? যেটা আমি প্রথমে বললাম যে ঘন ঘন প্রস্রাব হলে সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে যে এটা তার লাইফস্টাইলকে হ্যাম্পার করছে। ওকে। যেমন যার পরীক্ষায় দিতে বসতে পারছে না, পড়াশোনা করতে হচ্ছে, কাজ করতে পারছে না, রাত্রে উঠতে হচ্ছে, তার ক্লান্তি অবসাদ আসতেছে। আর একটা ভালো ইন্টারাপশন হচ্ছে ঘুমের মধ্যে, তাহলে তার তো দিনের বেলায় অবসন্ন লাগবে, রুক্ষতা এবং তার ক্লান্তি আসবে, এবং তার যে আন্ডারলাইং কজ, কারণটা যদি আমরা না জানি তাহলে সেটা কন্টিনিউ করবে, এবং সেই কারণটার জন্যও তো ক্ষতি হবে। যেমন তার ডায়াবেটিস আছে, বা ইউটিআই আছে, বা প্রোস্টেটে ক্যান্সার আছে, বা মস্তিষ্কের ভিতরে টিউমার আছে, পাথর আছে। তো কারণগুলো আমরা জানতে হবে। কাজেই এটা যেটা বললাম, যেটা অন্য একটা বিপদ আছে কিনা সেটা কিন্তু একই সাথে আমাদেরকে সর্ট আউট করতে হবে। এবং এটা না করলে তো অবশ্যই তাকে তার ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা হেলথই কিন্তু বাধাগ্রস্ত হবে। দুইটা গ্রোথ বা লাইফস্টাইল এটা সাংঘাতিকভাবে হ্যাম্পার করে, ইম্পেয়ার করে। জি। প্রস্রাব আটকে রাখলে কি ক্ষতি হয়? না, এটা কিন্তু আমাদের সেটা কমন সমস্যা যে ভালো বাথরুম নেই, বা কর্মস্থলে ভালো বাথরুম নেই। কর্মজীবী মহিলারা, স্টুডেন্টরা, মেয়েরা, আমাদের ফ্যামিলিতে আমি দেখেছি যে মেয়েরা একবার অফিসে যায় সকালে, ৮ ঘন্টা পরে এসে প্রস্রাব করে। এটা কিন্তু খুবই ক্ষতির কারণ। কারণ এক্ষেত্রে যেটা হয় যে এই দীর্ঘসময় প্রস্রাব আটকে থাকার কারণে তার ওটা একটা ইনফেকশনের কারণ হতে পারে। একটা ইনফেকশন, ভিতরে ময়লা জমবে। আর দ্বিতীয় হচ্ছে তার মূত্রথলিটা অনেক সময় নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেয়, এবং হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে খুব ইয়াং মেয়েরা রিটেনশন নিয়ে প্রস্রাব বন্ধ হয়ে নিয়ে আসে। কারণ কি? মূত্রটা ওভার ডিস্টেন্ড হয়ে তার নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। কাজেই কোনোভাবেই প্রস্রাবটা দীর্ঘ সময় আটকে রাখা যাবে না। ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আমাদের প্রস্রাব খালি করাটা এইটা কিন্তু প্রয়োজন। আমরা বেশিক্ষণ আটকে রাখবো না, আবার খুব ঘন ঘন প্রস্রাব করবো। তাহলে আমাদের ব্যালেন্সড লাইফ মেইনটেইন হবে। জি। মিস্টার সজীব বাবু লিখেছেন যে স্যার আমার বয়স ২৭ বছর। আমি মাঝে, মাঝে মানে সবসময় না, ঘন, ঘন প্রস্রাব হয়। সময়টা বেশিরভাগ সময় মাগরিবের নামাজ থেকে রাত ১০টা পর্যন্ত। আবার ঘন, ঘন প্রস্রাব হলে প্রস্রাব আটকা, আটকা ভাব থাকে। জন্ম থেকে এ পর্যন্ত কোনোদিন কোমরে ব্যথা করেননি। কিন্তু গত কয়েকদিন ধরে ডান কোমরে হালকা ব্যথা করছে। ব্যথাটা প্রস্রাব করার পর হয়ে থাকে। কিন্তু এখন আর নেই, কাল থেকে। পানি ২ থেকে ২.৫ লিটার খাইতেছি। আমি মিনিমাম ৩-৪ লিটার পানি পান করি। মানে আগে সে ৩-৪ লিটার পানি পান করত। এখন খাচ্ছে ২ থেকে ২.৫ লিটার। এটা ঠিক আছে। এখন আমার করণীয় কি স্যার? আচ্ছা, আমি তাহলে ১ম এ বলি যে আপনার বয়স ২৭ বছর। তো ঘন ঘন প্রস্রাব হয় এবং সেটা মাগরিবের সময়, তাহলে আমাকে মাগরিব পর থেকে রাত ১০টা পর্যন্ত। হ্যাঁ, এইটা ব্যাপারটা হচ্ছে অবশ্যই যেটা ব্যাপার যে আপনি হয়তো চা কফি পান বেশি করেন কিনা সেটা দেখতে হবে। ১ নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার তো আগে হতো না, এবং আটকা, আটকা যেহেতু ভাব থাকে সেহেতু আপনার অন্য কোনো কারণ আছে কিনা, যেমন স্ট্রিকচার থাকতে পারে, বা ব্লাড নেক কন্ট্রাকচার বা হাইপারট্রফি থাকতে পারে। এক্ষেত্রে আমরা পিভিআরটা দেখব যে আপনার কতটুকু প্রস্রাব আসলে মূত্রতে জমা থাকে। এটা ইনফেকশন হয়েও কিন্তু এরকম হতে পারে। ইউটিআইটা বিভিন্ন কারণে হতে পারে, কাজে ইউটিআইটা এক্সক্লুড করতে হবে। কোনো ভেনারেল ডিজিজ আছে সেটা দেখতে হবে, এবং প্রস্রাবে পুজ ময়লা কখনো গেছে কিনা সেটা আমরা দেখব, এবং এগুলো দেখার পরে আমরা তার পিভিআর দেখার পর ইউরোফ্লোমেট্রি করব, আল্ট্রাসাউন্ড করে কোনো পাথর বা কোনো টিউমার কিছু আছে কিনা সেটাও আমরা দেখব। দেখার পরে আমরা যদি কিছু না থাকে, এবং ডায়াবেটিসটাও চেক করব। এরকম দেখে আমরা কিছু ওষুধ দিব, এবং আপনার পানি পান আমার মনে হয় আপনি ২ থেকে ২.৫ লিটার পর্যন্তই করবেন, বেশি পানি পান করার দরকার নেই, এবং আপনার পেশা অবশ্যই আপনি লেখেননি বা আপনি কি ধরনের অ্যাক্টিভিটিস বা কাজ করেন। আর দিনে যদি বেশি না হয়, আপনার যে মাগরিবের নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আপনি চা কফি বেশি পান করতে পারেন, এটার কারণ হতে পারে। আর যেটা বললাম যে আপনি কাজের মধ্যে থাকলে হয়তো আপনি বুঝতে পারেন না, ওই সময়টা আপনি হয়তো ফ্রি থাকেন, আপনি হয়তো টেনশন করলে বা একটা ইয়ের থেকে কোনো ধরনের দুশ্চিন্তা থেকে অনেক সময় এক্ষেত্রে বেশি হতে পারে। এবং যেসব কারণে প্রস্রাব বেশি হচ্ছে, যেসব খাবার যেটা বললাম যে ফাস্ট ফুড বা চা কফি এবং লেমনের পানীয়, এগুলো আমরা একটু করবো, মিনিমাইজ করবো। আর তারপরে না হলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ আপনাকে দিব। তো আমি যেটা মনে করি এক্ষেত্রে আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে ওষুধ দেওয়াটাই ভালো। আর পানি পান খুব বেশি করার দরকার নেই, আপনি ২ থেকে
4 পর্যন্তই খান, আপনার আগে যে 3 থেকে 4 লিটার পান করতেন সেটা দরকার নেই, জি, কম খাওয়াটাই ভালো। ধন্যবাদ স্যার। একটা খুব কমন প্রশ্ন এবং অনেক রোগীরা এটা করে থাকেন যে কিডনি পাথর কি ঘন ঘন প্রস্রাবের কারণ কিনা? কিডনি পাথর হলে ঘন ঘন প্রস্রাব হবে সেটা বলা যাবে না, কিন্তু যদি পাথরটা যদি মূত্র থলিতে আসে, মূত্র থলিতে যদি পাথর হয় বা পাথর যদি কিডনিতে যদি মূত্র থলিতে চলে আসে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হচ্ছে ওই পাথরটা মূত্রথলিকে ইরিটেশন করে, অর্থাৎ মূত্রের ভিতরে একটা সক্রিয়তা, অতি সক্রিয়তা সৃষ্টি করে। ওভার অ্যাক্টিভিটির কারণ, মানে সোজা কথা, কখন ঘন ঘন প্রস্রাব, যখন কোন মূত্রথলিটা অতি সক্রিয় হবে। অতি সক্রিয় কেন হবে? কোনো কারণ, কেউ তাকে ইরিটেট করছে বা তাকে খোঁচাচ্ছে সোজা কথা। তো এক্ষেত্রে যদি মূত্রথলিতে পাথর হয়, সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। কিডনিতে পাথর হতে পারে যদি কিডনি ব্লক হয়ে যায়, অবস্ট্রাকশন হয়, যদি ইনফেকশন হয়, ইনফেকশন হলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। রাইট। মিস্টার সজীব বাবু লিখেছেন যে আমি লেখাপড়া করি, স্টুডেন্ট। তো এক্ষেত্রে আপনার টেনশন বা পড়াশোনা নিয়ে টেনশনের জন্য আপনার এরকম হতে পারে। তো দুশ্চিন্তা মুক্ত অর্থাৎ থাকাটাও, কালকে আপনার যদি পরীক্ষা থাকে তাহলে আজকে রাতে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। সেক্ষেত্রে দুশ্চিন্তা মুক্ত থাকাটাও গুরুত্বপূর্ণ আমি মনে করি। হুম, এবং আপনার অবশ্যই চা কফিটা লিমিটেড খাওয়াটাই ভালো। বেশি চা কফি কিন্তু এবং কফিটা বেশি আরো উদ্দীপক, এবং এটা উদ্দীপনাও বাড়িয়ে দেয়, আবার প্রস্রাব বেশি হতেও সহায়তা হওয়ার করে। জন্য সহায়তা করে বা দায়ী দায়ী। এজন্য। বয়স বাড়লে কি স্যার ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক? বয়স বাড়লে ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক, কথা অনেক ক্ষেত্রে সত্যি। এইজন্য যে দেখা যায় যে সেক্ষেত্রে মূত্রথলিটা অনেক সময় অতি সক্রিয় হয়। হুম, আবার প্রস্রাব গ্ল্যান্ড বাড়লে যেটা হয় যে সেক্ষেত্রে প্রস্রাবটা ক্লিয়ার যদি না হয়, কিছু প্রস্রাব জমে থাকবে। হুম, এই জমে থাকা প্রস্রাবটাই আবার হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। কিন্তু আমরা মনে করি যে এক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডটা পরিমাপ করে দেখে সেটার জন্য যথাযোগ্য ওষুধ দিলে এক্ষেত্রে কিন্তু মুক্তি পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখা গেল অনেক সময় মাংসপেশি দুর্বল হয়ে যায়, আবার মাংসপেশি অতি সক্রিয় হতে পারে, দুটোই হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। জি। ঘন ঘন প্রস্রাব কি হরমোনের সমস্যার কারণে হতে পারে? হ্যাঁ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগে, যে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি যখন হয়, হুম, তখন তার হচ্ছে ইউরেথ্রার যে নরমাল ফ্লোরা, ইউরেথ্রার যে ফ্লোরা সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়, এবং তখন দেখা যায় যে তার যে মূত্রথলির ভিতর যে মাংসপেশিগুলো সেটা অতিরিক্ত অনেক সময় হচ্ছে অতি সক্রিয় হয়ে যায়। কাজে এক্ষেত্রে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে, এবং পোস্ট মেনোপজাল ওমেনদের কিন্তু এই প্রস্রাবের সমস্যাটা বেশি হয়। জি। মোহাম্মদ ইউনুস লিখেছেন যে তলপেটে ব্যথা হয় কেন স্যার? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তলপেটে ব্যথার তো আসলে অনেক কারণ আছে। যেমন আ একটা কারণ তো অবশ্যই মূত্রথলির ভিতরে যদি কোনো প্রদাহ থাকে, যেগুলো আমরা সিস্টাইটিস বলি। হুম, সিস্টাইটিস অর্থাৎ প্রদাহ যদি হয় তাহলে হতে পারে। যদি পাথর থাকে বা কোনো টিউমার থাকে তাহলে হতে পারে। আবার সিম্পল গ্যাস্ট্রোএন্টারাইটিস অর্থাৎ খাবার যে সমস্যা, যেমন মনে করেন কারো ডায়রিয়া, ডিসেন্ট্রি বা আইবিএস, আ এগুলোর কারণে হতে পারে। আবার যদি কোনো ধরনের পেটে টিউমার থাকে, বিশেষ মহিলাদের ক্ষেত্রে দেখা গেল অনেক সময় ওভারিয়ান টিউমার থাকতে পারে, জরায়ুতে টিউমার থাকতে পারে। আর যেটা বললাম যে হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস বা এন্ডোমেট্রাইটিস, আ উম আ জরায়ুর বিভিন্ন সমস্যা। সোজা কথা, আমার তলপেটে যে স্ট্রাকচার গুলো আছে, অর্থাৎ কি আছে? মূত্রথলি আছে, হুম, আ ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস এবং ওভারি আছে, আর খাদ্যনালী আছে। এই ৩ জায়গায়, যেমন কারো যদি ডাইভার্টিকুলাইটিস, তারপরে রেকটাম বা অ্যানাল ক্যানালে যদি কোনো ধরনের প্রদাহ হয়, প্রক্টাইটিস যদি হয়, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেমন হচ্ছে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ইরিটেবল বাউল সিনড্রোম, এই অনেক কারণে আসলে তলপেটে ব্যথা হয়। তো ব্যথাটা কেমন? এটা কি ধরে ছাড়ে এরকম? সবসময় করছে? সাথে প্রস্রাবের সিম্পটম আছে? নাকি মেনস্ট্রুয়াল সিম্পটম আছে, নাকি পায়খানার সিম্পটম আছে, সে অনুযায়ী আমরা হিস্ট্রি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে আমরা সময় নিয়ে রোগ ধরতে পারি। কাজেই তলপেটে ব্যথা হলে অবশ্যই আমি মনে করি আপনাকে চিকিৎসা করে শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে ইউরোলজিস্ট শরণাপন্ন হলেও জি, উনি আপনাকে দিক নির্দেশনা দিতে জি। পারবেন। মিস্টার সজীব লিখেছেন চাপে থাকলে প্রস্রাব স্বাভাবিক হয়ে থাকে। এখন ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমরা কম চাপে প্রস্রাব করতে যাবো না। ব্লাডার ট্রেনিংটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। যেমন একটু প্রস্রাব জমা হলো, আমি সাথে, সাথে বাথরুমে গেলাম, সেটা কিন্তু আমার জন্য একটা কি বলবো যে এটা একটা ভালো অভ্যাস না। এটা আমরা অনেক সময় যেটা বলি যে আপনি টাইমটা আস্তে, আস্তে বাড়াবেন। বেগ হলে আপনার যাওয়ার দরকার নেই। আপনার ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা হবে। তারপরে আপনি যাবেন। তো একবারে তো পারা যাবে না, সেটা আস্তে, আস্তে বাড়াতে হবে। হুম, চাপে থাকলে প্রস্রাবের স্বাভাবিক হয়, সে ঠিক আছে। হুম, তো কম চাপে প্রস্রাব করতে আমরা যাবো না। কারণ আমরা বলি সাধারণত ৪০০, ৩০০-৪০০ এমএল যখন প্রস্রাব জমা হবে, তখনই প্রস্রাব করতে যাওয়া উচিত, এবং তখনই আর্জ হওয়া উচিত। তো ওভার অ্যাক্টিভিটি হলে সময় বারে, বারে যেতে হয়। হুম। কিন্তু আ আমি মনে করি যে আপনার তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আমরা
কতটুকু প্রস্রাব জমে থাকে, ইউরোফ্লোমেট্রি দেখে আমরা কথা বলাটা আপনাকে উচিত। এবং ইউরিন কালচার করে দেখবো যে কোন ধরনের জীবাণু আছে কিনা। জি। অনেক ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ প্রশ্ন যেটি করতে চাই। আমি চাই না যে আমার ঘন, ঘন প্রস্রাব হোক। সেটা আমি যুবক, আমি বৃদ্ধ, আমি কৈশোর, যে বয়সী হোক না কেন, আমাদের প্রতিরোধ করতে চাই। কিভাবে প্রতিরোধ করব স্যার? তো টিপস আকারে। এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন আমি মনে করি যে একটা ভালো ওয়েট মেইনটেইন করা। জি, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা খুব দরকার। দুশ্চিন্তা মুক্ত থাকা দরকার এবং এই যে মানে কোনো কিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করা, ফ্যামিলিয়ার বিভিন্ন ধরনের টেনশন বা কেউ বেশি টেনশন করে পরীক্ষার জন্য টেনশন করছে। কেউ দেখা গেল তার কর্মজীবনে টেনশন করছে। এবং এই যে আমাদের যে একটা প্রথাগত নিয়ম কথা যে বেশি পানি পান করবে, এই কথাটা আসলে একটা সর্বৈব মিথ্যা কথা। আসলে এটা এই এটা কথাটা আসলে এটা কিভাবে কোনো আসলো স্যার এই আসলে? কথাটা আসলে অনেকে ভাবতেছে যে পাথর যার হয় সে হ্যাঁ, সে খেতে পারে। কিন্তু এটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ৭০ কেজি ওজন যদি থাকে তার তো ২ থেকে ২.৫ লিটার পর্যন্ত পানি পান করাই যথেষ্ট। কিন্তু গরম পরিবেশে হয়তো তার আরেকটু বেশি লাগতে পারে। কিন্তু এই যে বেশি, বেশি পান করুন বলেন সে কেউ দেখা গেল যে গ্লাসের পর গ্লাস, জগের পর জগ পানি খাচ্ছে। তো প্রস্রাব তার হবেই কারণ পানিটা তো নিষ্কাশন করতে হবে। এবং যেটা বললাম আঁশযুক্ত খাবার খাওয়া, কনস্টিপেশন রিলিভ করা, ডাবল ভয়েড করা, চা কফি কম খাওয়া, রাতের বেলায় বেশি পানি পান না করা এবং প্রস্রাবের টাইমটা আস্তে, আস্তে বাড়ানো এবং নিজেই দেখবে যে আমরা কতক্ষণ পর, পর প্রস্রাব করি সেটাকে আস্তে, আস্তে সে মেইনটেইন করতে পারবে। এবং Kegels pelvic floor এক্সারসাইজ যেটা সেটা কিন্তু খুবই, খুবই উপকারী। এর মাধ্যমে কিন্তু তার যে আ কি বলবো যে আ প্রস্রাব এবং পায়খানা ২ টাকে ধরে রাখার ক্ষমতাটাই দুটাই বৃদ্ধি পায় এবং সর্বোপরি তার সেক্সুয়াল পারফরম্যান্স ও ভালো হবে যদি Kegels pelvic floor এক্সারসাইজ কেউ করে। জি, এবং পানি পানটা একটা ব্যালেন্স পদ্ধতিতে আসতে হবে। জি, এগুলা করলে এবং তার পরবর্তীতে আমরা হয়তো তাকে আমরা যেটা বললাম যে এই ফাস্ট ফুড এভয়েড করা, জি, এক্সারসাইজ করা নিয়মিত। এগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ ভালো থাকার জন্য এবং ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে রাখা, ইউরিনারি ইনফেকশন যাতে না হয় সেজন্য চেষ্টা করা। এগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ ভালো থাকতে পারে এবং ঘন, ঘন প্রস্রাব থেকে মুক্তি পেতে পারে। এবং সর্বোপরি এইজন্য আমাদেরকে ঘন, ঘন প্রস্রাবের ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে এবং হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে এটা একটা অন্য রোগের কারণ হতে পারে। সেই রোগগুলা সেটা বয়স ভেদে ভিন্ন হচ্ছে, পুরুষ মহিলা ভেদে ভিন্ন হচ্ছে, হুম, বিভিন্ন সময় ভিন্ন হচ্ছে, সেটার সিম্পটমটা ভিন্ন হচ্ছে, চিকিৎসাটাও ভিন্ন। কাজেই রোগ ধরা ছাড়া শুধুমাত্র ওষুধ খাওয়া যাবে না। ঘন, ঘন প্রস্রাব হচ্ছে কিন্তু এটা হতে পারে যে প্রস্রাব অনেক জমা থাকে, আবার হতে পারে না মূত্রশলীটা অতি সক্রিয়, প্রস্রাব জমা থাকছে। ২ টা চিকিৎসা কিন্তু পুরোপুরি ভিন্ন। জি, জি, কাজেই আ দোকানে গিয়ে বা না জেনে একটা ওষুধ খেলে কিন্তু বিপদের কারণ হতে পারে। জি। আমরা সবশেষ যাওয়ার আগে আরেকটি প্রশ্ন নিতে চাই। সজীব বাবু যিনি আমাদের প্রশ্ন করছিলেন উনি বলছেন, "বসে থাকি তখন ঘন, ঘন প্রস্রাব হয়ে থাকে বা আবহাওয়া ঠান্ডা থাকলে তখন হয়। তবে বছরে ১০-১২ দিন হয়, সবসময় হয় না।" এটা হ্যাঁ, স্বাভাবিক হ্যাঁ, এটা ব্যাপার। তো আপনি ভালো লিখেছেন যে হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা থাকলে তখন কিন্তু হবে কারণ তখন কিন্তু ঘাম বেশি হচ্ছে না। হুম, কেউ বসে থাকলে আপনি তো টেনশন বেশি করেন। আপনি কাজের মধ্যে থাকলে তো সেই টেনশনটা করেন না। জি। তো আমি মনে করি আপনার খুব এটা স্বাভাবিক, খুব বড় দুশ্চিন্তা করার কিছু সমস্যা নেই। হয়তো নাই। তারপরে আমি মনে করি যে আপনি যদি একটা চেকআপ করে ফেলেন এবং আ শরণাপন্ন হন তাহলে হয়তো আপনার জন্য আরেকটু আরেকটু ভালো ভালো হবে। হবে। হুম, কিন্তু আপনার বছরে ১০-১২ দিন খুব বেশি সময় না। আপনার হয়তো এটা ফিজিওলজিক্যাল যে কারণ যেমন যখন শীত হয়, যখন বৃষ্টি হয়, ঠান্ডা থাকে তখন তো আসলে প্রস্রাব কমই হবে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ। আর দর্শকদেরকে আমরা আ ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এর মাধ্যমে মানুষকে সচেতন করা এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো। আমি মনে করি যে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। জি, অনেক আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং দর্শক আপনারা আ আপনাদের জন্যই এই আয়োজন। আপনাদের স্বাস্থ্য সচেতন করাই আমাদের উদ্দেশ্য। এই কারণেই বলছি যে এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন, ছোট, ছোট সমস্যা, ছোট, ছোট উপদেশ, এই উপদেশগুলো যদি আপনাদের জীবনে প্রত্যেক জীবনে আপনারা মেনে চলেন তাহলে অনেক অসুখ-বিসুখ থেকে আপনারা দূরে থাকতে পারবেন। আমরা সবাই জানি যে রোগ প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। আমরা যদি প্রতিরোধ করতে পারি, আমরা যদি ঠেকিয়ে দিতে পারি তাহলে অসুখ আমাদের ধারে কাছে আসতে পারবে না। আমাদের ডক্টরের চেম্বারে যাওয়া লাগবে না। আমরা ভালো থাকতে পারবো। আমরা চাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্যকর খাবার-দাবার খান, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।